আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজ। আজকে আমার তোমরা যারা স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে গত কয়েকদিন আমি কয়েকটি ক্লাস ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ এবং থার্ড ইয়ারের ক্লাস নিয়েছিলাম। তোমরা আশা করি তোমরা পেয়েছো এবং ক্লাসগুলি তোমাদের ভালো হয়েছে লাগছে বলে আমার বিশ্বাস। তোমরা প্রতিনিয়ত ক্লাস করবে। তোমাদের সাথে ক্লাসে আমি ভিডিও ক্লাসে তোমাদের বারবার বলেছি তোমরা ক্লাসগুলি করবে। কোনো প্রশ্নের সম্মুখীন হলে, সমস্যা থাকলে সেটা আমার সাথে টেলিফোনে কথা বলবে, হোয়াটসঅ্যাপে অবশ্যই কথা বলবে। আমরা দুইজন আছি, আমরা দুইজন তোমাদের এই বিষয়ে, দর্শন বিষয়ে সকল সমস্যার আমরা সমাধান করব। যেহেতু আমাদের কলেজ বন্ধ, আমরা অনলাইনে তোমাদের ক্লাসগুলি করছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত কয়েক বছরের প্রশ্নগুলো দেখে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষা সম্ভাব্য আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আমরা ক্লাস করছি। তো মোটামুটি আশা করি তোমাদের এই ক্লাসগুলো যদি করো তোমাদের অনেক কাজে লাগবে, ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। তোমরা আসলে ক্লাসগুলি করবে এবং কলেজ খুললে আমরা এই ক্লাসগুলি সহ আরও অন্যান্য ক্লাস নিয়ে আরও বিস্তারিত তোমাদের ক্লাসে আলোচনা করব এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নগুলো আমরা দিয়ে দিব। যাই হোক, আমরা থার্ড ইয়ারে তৃতীয় বর্ষে দর্শন ষষ্ঠ পত্র নিয়ে আজকে ক্লাস করব। দর্শন ষষ্ঠ পত্রের আগেও আমি তোমাদেরকে বলেছি এখানে 50 ক বিভাগ, খ বিভাগ দুটি পার্ট থাকবে। ক বিভাগে 50, খ বিভাগে 50। ক বিভাগ হলো সাবেকি যুক্তিবিদ্যা, খ বিভাগ হলো প্রতীকী যুক্তিবিদ্যা। তো সাবেকি যেটা যুক্তিবিদ্যা সেটা আমরা ইন্টারমিডিয়েটে যারা যুক্তিবিদ্যা যাদের ছিল তোমরা এই ক্লাসগুলি করেছো, আমি ক্লাস করেছি। তো যাই হোক, এটা তোমাদের তেমন সমস্যা হওয়ার কথা নয়। তারপরে এটা তোমাদের এখানে ষষ্ঠ পত্র, এখানে তোমাদের 50 নম্বরে আছে। এই ক্লাসগুলি আবার তোমাদের আমি করছি। তো আজকে যে ক্লাসটা আমরা করব এটা হলো সহানুমান কাকে বলে, সহানুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো আমরা তোমাদের গত ক্লাস আমি বলেছিলাম সাবেকি যে যুক্তিবিদ্যা সেখানে কতগুলি মৌলিক ফান্ডামেন্টাল বিষয় আছে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। সেই বিষয়গুলো আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খরূপে এটা তোমাদের ক্লাস নিয়েছি। যেমন আমি একটু হালকাভাবে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করছি। যেমন এই বাক্য কী, যুক্তিবাক্য কী, পদের ব্যাপ্যতা কী, যুক্তিবাক্য কী, তারপরে তোমাদের হলো তোমার আশ্রবাক্য কী, সিদ্ধান্ত কী, সংযোজক কী, পদের ব্যক্তাত্ব কী। এই জিনিসগুলো আমি গত 2 দিন ক্লাসে তোমাদের 2টা ক্লাসে তোমাদের এইগুলি বিস্তারিতভাবে তোমাদের ক্লাস নিয়েছি। কারণ আমরা দেখেছি তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো, আর অনেক স্টুডেন্ট আছে যাদের ইন্টারমিডিয়েট এই বিষয়টা ছিল না। তাই আমি তোমাদেরকে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের ক্লাসে গত 2টি ক্লাসে এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমরা পেয়েছো এবং ক্লাসটি তোমাদের ভালো লাগছে। এখন সহানুমান কী বা সহানুমানের আরেকটা নাম হলো ন্যায় অনুমান। তো সহানুমান বা ন্যায় অনুমানটা হলো, আমরা জানি একটি যুক্তিতে 2টি বিষয় থাকে, একটি আশ্রবাক্য, একটি সিদ্ধান্ত। আর আশ্রবাক্যের উপর নির্ভর করে সবসময় সিদ্ধান্ত হয়। আমরা সেটা গত ক্লাসে বলেছিলাম। যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা বলি সিদ্ধান্ত, আর উপরে যে বাক্যগুলো থাকে এগুলিকে আমরা বলি আশ্রবাক্য। এটা আমরা এবং কতগুলি উদাহরণ দিয়ে তোমাদের গত ক্লাসে এগুলি বিস্তারিত আলোচনা করছি। এখন সহানুমান বা ন্যায় অনুমান কী, এখানে আমরা 2টা বিষয় আছে। এখানে সহানুমান বা ন্যায় অনুমান জানতে হলে আমাদের 2টা জিনিস জানতে হবে, 2টা বিষয় সম্পর্কে একটু জানা দরকার। একটা হলো মাধ্যম অনুমান, একটা হলো অমাধ্যম অনুমান। একটা হলো কি মাধ্যম অনুমান, একটা হলো অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমানটা কি, যেখানে একটি মাত্র আশ্রবাক্য থাকবে এবং একটি সিদ্ধান্ত থাকবে। যেমন সকল মানুষ হয় মরণশীল, অতএব রহিম হয় মরণশীল। এখানে আশ্রবাক্য একটি, সিদ্ধান্ত একটি। তাহলে আমরা কি বললাম, যেখানে একটি মাত্র আশ্রবাক্য থেকে এবং একটি সিদ্ধান্ত থাকে তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আর একের অধিক যেখানে আশ্রবাক্য থাকে তাকে বলা হয় মাধ্যম অনুমান। যেমন ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা যেটা এখানে দেখলাম যে একের অধিক আশ্রবাক্য থাকলে তখন তাকে আমরা বলি মাধ্যম অনুমান, আর একটি মাত্র আশ্রবাক্য থাকলে তখন তাকে আমরা বলি অমাধ্যম অনুমান। সেই হিসাবে আমরা
বলবো যে স্বনুমান বা ন্যায়ানুমান একটি মাধ্যম অনুমান। তাহলে স্বনুমান বা ন্যায়ানুমান কী বা কাকে বলে? আমরা বলব যে মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বা সরাসরিভাবে সিদ্ধান্ত পাওয়া যায় তাকে স্বনুমান বা ন্যায়ানুমান বলে। তাহলে আমরা আবার সংজ্ঞাটা বলি যে মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বা সরাসরিভাবে সিদ্ধান্তটি পাওয়া যায় তাকে স্বনুমান বা ন্যায়ানুমান বলে। সাথে সাথে একটি উদাহরণ দিয়ে তোমাদের আরেকটা কথা তোমাদের এখন আমি বলি। এখানে যুক্তিবিদ্যায় সাবেকি যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তিবিদ্যা যাই বলি না কেন, এখানে যে কোনো সংজ্ঞা দেওয়ার সাথে সাথে একটি উদাহরণ, বাস্তব উদাহরণ তোমাদের দিতেই হবে, না দিলে তোমরা পূর্ণ নম্বর পাবে না। তাহলে এখানে আমরা সংজ্ঞা দিয়ে দিলাম, সংজ্ঞার সাথে সাথে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিই। যেমন সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। এটা একটি স্বনুমানের উদাহরণ, কারণ এখানে আশ্রয়বাক্য কয়টি? দুইটি। আর যে কোনো যুক্তির শেষ লাইনটিকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে আমরা কি বললাম? এই যে একের অধিক আশ্রয়বাক্য, সেটা দুইটা হতে পারে, তিনটে হতে পারে। তাহলে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে আসলেই তখন তাকে আমরা বলি স্বনুমান বা ন্যায়ানুমান। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। এটি একটি স্বনুমানের উদাহরণ। এখন আমরা দেখব স্বনুমানের প্রকৃতি বা বৈশিষ্ট্য কী কী, অর্থাৎ একটি স্বনুমান হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি বিষয় নিয়ে একটি স্বনুমান গঠন করা হয়, স্বনুমান গঠন করতে হলে কী কী বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমরা একটু দেখি। যেমন আমি যে একটা উদাহরণ দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। এখানে বাক্য হলো কয়টি? তিনটি। তাহলে স্বনুমানের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে প্রতিটি স্বনুমানে অবশ্যই তিনটি যুক্তিবাক্য থাকতে হবে। তাহলে আমরা যে একটা উদাহরণ দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। আমরা দেখলাম এখানে বাক্য হলো কয়টি? তিনটি। তাহলে দুটি বাক্য যদি হয় তাহলে সেটা স্বনুমান হবে না, সেটা হয়ে যাবে আবর্তন অথবা প্রতিবর্তন, সেটা হয়ে যাবে অমাধ্যম অনুমান। তাহলে আমরা যে স্বনুমানের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো কি? প্রতিটি স্বনুমানে অবশ্যই তিনটি করে যুক্তিবাক্য থাকবে। আর তিনটি বাক্যের আবার এক একটি নাম আছে। যেটি প্রথম যুক্তিবাক্য সেটা হলো প্রধান আশ্রয়বাক্য, তারপরটা হলো অপ্রধান আশ্রয়বাক্য এবং শেষেরটা হলো সিদ্ধান্ত। আমরা আগেই বলেছি যে কোনো যুক্তির শেষ লাইনটি সবসময় সিদ্ধান্ত হবে। আশ্রয়বাক্য যদি দুটি হয় তাহলে প্রথমটি হবে প্রধান আশ্রয়বাক্য, তারপরটি হবে অপ্রধান আশ্রয়বাক্য। তাহলে আমরা এটা দেখলাম এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 2, যে এখানে তিনটি পদ থাকবে। স্বনুমানে প্রতিটি স্বনুমানে তিনটি করে পদ থাকবে। আমরা গত ক্লাসে তোমাদের ক্লাস করেছিলাম যে তিনটি পদ আমাদের যুক্তিবিদ্যা আছে। কি কি? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। আমরা এটাও তোমাদের ক্লাসে বলেছিলাম। প্রধান পদের অপর নাম সাধ্যপদ, অপ্রধান পদের অপর নাম পক্ষপদ, মধ্যপদের অপর নাম হেতুপদ। তাহলে তিনটি করে পদ অবশ্যই আমাদের থাকতে হবে। তাহলে এখানেও তিনটি পদ আছে। আর এখন পদ তিনটি চিনার কী উপায় সেটা একটু আমি ব্যাখ্যা করি সংক্ষেপে। যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, একে আমরা বলবো মধ্যপদ। যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, অর্থাৎ উভয় আশ্রয়বাক্যে বলতে একবার প্রধান আশ্রয়বাক্যে একবার অপ্রধান আশ্রয়বাক্যে, কিন্তু সিদ্ধান্তে কোনো মধ্যপদ থাকে না। তাহলে মধ্যপদ চিনবার কী উপায়? যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না তাকে আমরা বলবো মধ্যপদ বা হেতুপদ। আর সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য তাকে সবসময় বলবো অপ্রধান পদ, আর সিদ্ধান্তে যেটা বিধেয় একে আমরা সবসময় বলবো প্রধান পদ। এখন এখানে এবং এটাও আমাদের একটু জানা দরকার, জানতে হবে যে প্রতিটি ন্যায়ানুমান বা স্বনুমানে প্রত্যেকটি পদ দুইবার করে থাকতে হবে। যদি দুইবার না থাকে, একবার বা তিনবার হয়, তাহলে সেটা স্বনুমান বা ন্যায়ানুমান হবে না। তাহলে এখানে এই যে উদাহরণ দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। এখানে মানুষটা হলো কোন পদ? মধ্যপদ। করিম হলো কোন পদ? অপ্রধান পদ। মরণশীল হলো কোন পদ? প্রধান পদ। এবং তোমরা দেখো এই উদাহরণে প্রত্যেকটি পদ কয়বার করে আছে? দুইবার করে। মানুষ আছে দুইবার, করিম আছে দুইবার,
এবং মরণশীল আছে 2 বার। তাহলে প্রতিটি ন্যায়ানুমান বা সহানুমানে প্রত্যেকটি পদ 2 বার করে থাকতে হবে। 2 বার না থাকলে সেটা সহানুমান বা ন্যায়ানুমান হবে না। আমি একটি উদাহরণ দিয়ে জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এই যে জিনিসটা একটু খেয়াল করতে হবে সেটা হলো যে সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে বড় হবে না, কখনো আশ্রয়বাক্য থেকে ব্যাপক বা বড় হবে না। আমরা একটু খেয়াল করি যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। তাহলে সকল মানুষ আশ্রয়বাক্য, প্রধান আশ্রয়বাক্য, এখানে সকল মানুষ বলতে সংখ্যায় অনেক, আর লাস্টে সিদ্ধান্তে করিম হয় মরণশীল, করিম বলতে করিম একজন মানুষ, সংখ্যায় একজন। তাহলে আমরা খুব সহজে এখানে দেখলাম যে আশ্রয়বাক্যের থেকে সিদ্ধান্ত ছোট। আশ্রয়বাক্যের যেটা নিয়ম ছিল, যেটা বৈশিষ্ট্য ছিল যে আশ্রয়বাক্য বড় হবে, সিদ্ধান্ত ছোট হবে। আশ্রয়বাক্য ছোট, সিদ্ধান্ত কখনো বড় হবে না। অতএব এই যে আমরা একটা উদাহরণ দেখলাম, এই উদাহরণে সহজে আমরা দেখলাম যে সকল মানুষের মরণশীল, এটা আশ্রয়বাক্য, প্রধান আশ্রয়বাক্য, এবং এটা সকল মানুষ বলতে সংখ্যায় অনেক। সিদ্ধান্ত করিম হয় মরণশীল, করিম হলো একজন, তাহলে সিদ্ধান্তটা অবশ্যই ছোট। তাহলে আমরা এটা একটা দেখলাম। আর এখানে আরেকটা, তাহলে এটা আরেকটা দেখলাম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো যে সহানুমানের আশ্রয়বাক্যগুলো যদি বস্তুগতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই বস্তুগতভাবে সত্য হতে বাধ্য। তাহলে আমরা কি বললাম যে সহানুমানের আশ্রয়বাক্যগুলো যদি বস্তুগতভাবে সত্য হয়, অর্থাৎ বাস্তবে সত্য হয়, তাহলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে। তাহলে আমরা এই এখানে জিনিসটা একটু ক্লিয়ার করি যে যে কী বললাম, আশ্রয়বাক্য যেমন সকল মানুষের মরণশীল, এটি বাস্তব সত্য। করিম হয় একজন মানুষ, এটাও বাস্তব সত্য। অতএব করিম হয় মরণশীল, এটাও বাস্তব সত্য। অর্থাৎ আশ্রয়বাক্যগুলো যদি বস্তুগতভাবে বা বাস্তবে সত্য হয়, আমরা এখানে যে সকল মানুষ মরণশীল, মানুষ যদি একদিন জন্মগ্রহণ করে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, করিম যে একজন মানুষ, এতে কোনো সন্দেহ নাই, তাহলে করিম হয় মরণশীল, করিমকে একদিন মরতে হবে। তাহলে এখানে সবগুলি বাক্যই বাস্তবে সত্য। অতএব এইটা আমাদের একটু খেয়াল রাখতে, এটাও সহানুমানের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, সহানুমানের বাক্যগুলো অবশ্যই বস্তুগতভাবে অবশ্যই বাস্তবে সত্য হতে হবে। আরেকটা জিনিস, আরেকটি বৈশিষ্ট্য হলো, সেটা হলো যে সহানুমানের বাক্যগুলোর মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে। সহানুমানের বাক্যগুলোর মধ্যে একটি অনিবার্য কি সম্পর্ক থাকতে হবে। যেমন সকল মানুষের মরণশীল, মানুষের সাথে মরণশীলের একটি সম্পর্ক আছে। আবার করিম হয় মানুষ, করিমের সাথে মরণশীলের একটি সম্পর্ক আছে। তাহলে আবার করিম হয় মরণশীল, এখানেও করিমের সাথে মরণশীলের সম্পর্ক আছে। অর্থাৎ উদ্দেশ্যের সাথে বিধের সম্পর্ক একটি অনিবার্য সম্পর্ক থাকবে। এটা সহানুমানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যদি অনিবার্য সম্পর্ক না হয় তাহলে সেটা সহানুমান হবে না। সহানুমানের আমরা যে জিনিসটা আমরা এই দেখলাম সেটা যে বাক্যগুলোর মধ্যে একটি অনিবার্য বা একটা মৌলিক সম্পর্ক বিদ্যমান থাকতে হবে। যদি বিদ্যমান না থাকে তাহলে সেটা সহানুমান বা ন্যায়ানুমান হতে পারে না। তাহলে আমরা আজকে দেখলাম যে সহানুমান বা ন্যায়ানুমান কি, সহানুমানের কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এটার সাথে সাথে এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন এটার সাথে সংক্ষিপ্ত আকারে থাকে, সহানুমানে হেতুপদের ভূমিকা কি বা হেতুপদের কি কাজ। আমরা আগেই বলেছি, একটু আগে তোমাদেরকে বলেছি, একটা উদাহরণ দিয়েছি যে সহানুমানে মধ্যবর্ত থাকে সবসময়, আশ্রয় বাক্যে মধ্যবর্ত কখনো সিদ্ধান্তে থাকে না। আচ্ছা, তাহলে এইখানে আর এটাও বলেছি যে সহানুমানে প্রধান আশ্রয়বাক্য থাকে, প্রধান পদ থাকে, প্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদ থাকে, অপ্রধান আশ্রয়বাক্যে সিদ্ধান্তে মধ্যবর্তী থাকে না, সিদ্ধান্তে থাকে প্রধান পদ এবং অপ্রধান পদ। আচ্ছা, এটাকে একটি সহজ বাস্তব একটা উদাহরণের সাথে জিনিসটা ব্যাখ্যা করলে জিনিসটি আরও তোমাদের সহজ হবে। আমরা যখন দেখি পাত্রপাত্রীর যখন বিয়ে হয়, তখন পাত্রপাত্রীর বিয়ে হওয়ার আগে আমাদের একজন ব্যক্তি, এটা হচ্ছে ম্যাস মিডিয়া কাজ করে, সেটা হলো কি উকিল বাবা যাকে আমরা বলি। উনি কি করেন, পাত্রপাত্রীর দুই পক্ষের সাথে কথা বলে দুই পক্ষের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং
আসে, দুই পক্ষ আন্ডারস্ট্যান্ডিং এসে একটা বিয়ের দিনক্ষণ ঠিক করে বিয়ে হয়, তারপরে উকিল চলে যায়, তারপরে সম্পর্কটা হয় কার সাথে? এই বর এবং কনের সাথে, অর্থাৎ পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের সাথে। এখানে এই এখানে মধ্যবর্তী হিসেবে কে কাজ করলো? উকিল পক্ষ বা উকিল যিনি, উনি এই পাত্র পাত্রীর সাথে একটা সম্পর্ক করে গেল। ঠিক মধ্যবর্তীর কাজ হচ্ছে সেটাই, যে প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে আমরা বলতে পারি যে স্বানুমানে বা ন্যায় অনুমানে মধ্যপদের বা হেতুপদের বড় ভূমিকা হলো প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আমরা আরও সহজ ভাষায় যদি আমরা একটু বলি, দুই বান্ধবীর সাথে যদি ক্লাসে ঝগড়াঝাটি হয়, তখন কি করে তৃতীয় আরেকজন বান্ধবী তাদের সাথে দুই বান্ধবীর সাথে কথা বলে মূল জিনিসটা সে বুঝে দুই বান্ধবীকে একত্রে নিয়ে আসলো, নিয়ে এসে তাদের সাথে কথা বলে দুই বান্ধবীর সাথে একটু হাত মিলাইয়ে দিল, এদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিল। এই যে তৃতীয় বান্ধবী আসলো, এই তৃতীয় বান্ধবী এখানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকায় কাজ করলো। তাহলে আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রে এভাবে আমরা দেখি, আমাদের তৃতীয় একজন পক্ষ আমাদের সবসময় আমাদের মেসমেকার হিসাবে কাজ করে। এই তৃতীয় পক্ষই হলো আমাদের যুক্তিবিদ্যার ভাষায় মধ্যপদ বা হেতুপদ। তাহলে স্বানুমানে অবশ্যই মধ্যপদের অনেক বিরাট ভূমিকা আছে। সে কি করে? প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা দেখলাম যে উদাহরণটা দিয়েছে আগে, যে সকল মানুষ হয় মননশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মননশীল। এখানে মানুষটা হলো মধ্যপদ। আমরা আগেই বলেছি মধ্যপদ থাকে আশ্রবাক্যে, মধ্যপদ কখনো সিদ্ধান্তে থাকে না। তাহলে এই উপরে আশ্রবাক্যে দেখলাম মধ্যপদ একবার প্রধান আশ্রবাক্যে প্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করলো, অপ্রধান আশ্রবাক্যে মধ্যপদ আবার অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করলো। সিদ্ধান্তে মধ্যপদ অনুপস্থিত, সে প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করলো। তাহলে আমরা সহজেই এই উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে মধ্যপদের ভূমিকা বা কাজ হলো প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। প্রতিটি ন্যায় অনুমানেই মধ্যপদ এই ধরনের ভূমিকা নিয়ে কাজ করে, প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে আমরা স্বানুমান ন্যায় অনুমান একটি আমাদের বড় প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা এখানে দেখলাম। তাহলে আমরা এখন সবশেষে আমরা বলতে পারি, মাধ্যম অনুমানে দুটি আশ্রবাক্য থেকে বিধিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়। এবং এই যে অনুমান বিধিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে যে সিদ্ধান্ত অনুমান করা হয়, এটি হলো স্বানুমান বা ন্যায় অনুমান। একটি আদর্শ আকারের একটি আদর্শ ন্যায় অনুমানের নিরপেক্ষ স্বানুমানে। এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করলাম, নিরপেক্ষ স্বানুমান কি? আমরা গত ক্লাসে সম্ভবত আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম প্রাকল্পিক যুক্তিবাক্য বা প্রাকল্পিক স্বানুমান, বৈকল্পিক স্বানুমান, নিরপেক্ষ স্বানুমান। এই বিষয়টা আবার একটু আমি তোমাদেরকে বলি। নিরপেক্ষ স্বানুমান কি? যে স্বানুমানে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় থাকে তাকেই আমরা বলি নিরপেক্ষ স্বানুমান। কি বললাম? যে স্বানুমানটি উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় আকৃতির হয় তাকেই বলা হয় নিরপেক্ষ স্বানুমান। যেমন করিম হয় মহৎ, এবং তারপরে সকল মানুষ মননশীল, করিম একজন মানুষ হয়তো করিম মননশীল। এটা একটি কি? নিরপেক্ষ স্বানুমান। আর প্রাকল্পিক স্বানুমান বলতে কোনটা? যে বাক্যের শুরুতে যদি থাকবে, মাঝখানে তবে, তাহলে থাকবে, এই ধরনের স্বানুমানকে আমরা বলবো প্রাকল্পিক স্বানুমান। যেমন যদি জল পড়ে তবে পাতা নড়ে, জল পড়েছে অতএব পাতাও নড়ছে, এই ধরনের স্বানুমানকে আমরা বলবো প্রাকল্পিক স্বানুমান। আর বৈকল্পিক স্বানুমান কোনটা? এটা আমরা একটু বলি, হয় তুমি আসবে, না হয় আমি যাব, তুমি এসেছো অতএব আমি যাব। এই ধরনের যে বাক্যের শুরুতে হয় থাকবে, মাঝখানে না হয় অথবা থাকবে, এই ধরনের স্বানুমানকে আমরা বলবো বৈকল্পিক স্বানুমান। তাহলে স্বানুমান আমাদের তিন ধরনের হয়। একটা হলো নিরপেক্ষ স্বানুমান, একটা হলো প্রাকল্পিক স্বানুমান, একটা হলো বৈকল্পিক স্বানুমান। তিন ধরনের স্বানুমান সম্পর্কে আমরা
এখন একটু জানলাম। আমাদের পরীক্ষায় শুধু স্বনুমান থাকবে আমাদের প্রাকল্পিক যুক্তিবাক্য সম্পর্কে গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে একটি প্রাকল্পিক বাক্যে দুটি অংশ থাকে, একটা পূর্বক, একটা অনুক। পূর্বক মানে যা পূর্বে ঘটে, অনুক মানে যা পরে ঘটে। যদি জল পড়ে তবে পাতা নড়ে। আমরা এখানে সহজে দেখি জল না পড়লে কখনো পাতা নড়বে না। তাহলে এই যে জল পড়া আগে ঘটেছে, তাহলে জল পড়া পূর্বক আর পাতা নড়েছে পরে, এটা হলো অনুক। আর এটাও বলেছিলাম পূর্বক অনুকে দুটি সংকেত আছে, পূর্বক মানে পি, অনুক মানে কিউ। পূর্বক মানে পি, অনুক মানে কিউ, এটাও তোমাদের পড়েছেন। আর প্রাকল্পিক বাক্যের একটি সাংকেতিক সাইন আছে, যাকে আমরা বলেছিলাম ইমপ্লাইজ, যাকে আমরা কি বলবো, ইমপ্লাইজ। প্রাকল্পিক বাক্যে একটি সংকেত আছে, এটাকে আমরা সাইন আছে, এটা কি বলবো, ইমপ্লাস। আর বৈকল্পিক বাক্যের একটি সাইন আছে, এই সাইনটা হলো ভ্যাল, VEL, ভ্যাল। তাহলে বৈকল্পিক বাক্যের একটি সাইন আছে, এই সাইনটার নাম হলো ভ্যাল, যেটা আমরা ওই বানানটা হলো VEL, ভ্যাল। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা ক্লাসে আরও বিস্তারিতভাবে তোমাদের এগুলি আমরা করব ক্লাসে। এখন আমরা এই জিনিসগুলি সম্পর্কে আমরা যেমন প্রাকল্পিক বাক্য কী, বৈকল্পিক বাক্য কী, এগুলি যে পূর্বক কী, অনু কী, পি কী, কিউ কী, এগুলো আমরা এখন আমরা দেখলাম। তাহলে আমাদের এই জিনিসগুলো একেবারে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা গত ক্লাসে যে প্রাথমিক যে ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলি নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, আমার মনে হয় তোমরা এই ক্লাসগুলি পেয়েছো। এই ক্লাসগুলি হলো সাবেকি যুক্তিবিদ্যা যত মৌলিক বিষয় বইতে আছে, সেই বইগুলি আমি একটা সামারাইজ করে তোমাদের গত 2টা ক্লাস করেছি। এই বিষয়গুলি যদি তোমাদের ভালোভাবে তোমরা রপ্ত করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলেই তোমাদের সাবেকি যুক্তিবিদ্যা বিষয়টা একদম সহজ হয়ে যাবে। তো এই বিষয় পদের ব্যাপ্যতা আমরা কেন বলেছিলাম যে প্রতিটি বিষয় আমরা সাধারণভাবে আমরা যে ভাবটা প্রকাশ করি, সেই ভাবের ভিতরে কখনো মনের কথাটা কেউ আংশিক প্রকাশ করে, কেউ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে। প্রাত্যহিক দৈনন্দিন আমরা সারাদিন যত চলাফেরা যত কাজ করি, যা কিছু কারণ সেটাকে আমরা অন্যের কাছে এটা অবশ্যই আমরা এক্সপ্রেশন করতে হয় বা করতে বাধ্য হই। তখনই সেটাকে সে কেউ হালকাভাবে করে, কেউ সরাসরি করে, কেউ বিকৃতভাবে করে। এই করাটা হলো এইটার মনে ভাব প্রকাশ। এটাকে যদি আমরা আংশিকভাবে করি তখন সেটাকে বলি অব্যপ্যপদ, আর যদি পূর্ণাঙ্গভাবে বেশি করে বলি তখন এটাকে আমরা বলি ব্যপ্যপদ। অর্থাৎ প্রত্যেকটি যুক্তিবাক্যেরই উদ্দেশ্য থাকে এবং বিধেয় থাকে। সেই উদ্দেশ্য এবং বিধেয় পদটি হয় ব্যপ্য হবে, না হলে অব্যপ্য হবে। অর্থাৎ যে আমি একটা উদাহরণ দিয়ে আবার একটু তোমাদের বুঝাই, সকল মানুষ হয় মননশীল। আমরা এই যে কথাটা বললাম সকল মানুষ, এখানে উদ্দেশ্য হলো কি, মানুষ। তাহলে সকল মানুষ সংখ্যা কি, অনেক ব্যাপক, বেশি। তাহলে মানুষটা হবে এখানে, সকল মানুষটা হবে ব্যাপ্য, আর মননশীলটা হবে অব্যপ্য। কারণ মননশীল কথাটা শুধু মানুষের ক্ষেত্রে এখানে প্রকাশ পেয়েছে, যে পৃথিবীতে মানুষ ছাড়াও অনেক জীবজন্তু প্রাণীকুলও কিন্তু মননশীল, কিন্তু ওদের প্রাণীকুলের কথা এই বাক্যে বলা হয়নি। অতএব মননশীল কথার আংশিক বলা হয়েছে, অতএব এটা হবে কি, অব্যপ্য পদ, আর সকল মানুষটা হবে ব্যপ্য পদ। এভাবে আমাদের দর্শনের যুক্তিবিদ্যার এই বিষয়গুলো আমাদের পুরোপুরিভাবে রপ্ত করতে হবে, জানতে হবে। তাহলে আমরা এই যুক্তিবিদ্যাতে প্রচুর নম্বর পাওয়া যায়। আমরা যদি মূল এই সাবেকি এবং প্রতীকী যেটা আছে, সেখানে কতগুলো কয়েকটা তোমাদের ম্যাথ আছে, কতগুলো অঙ্ক আছে খুব সহজ, এগুলো কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলি শিখলে কতগুলো অঙ্ক আছে। অঙ্ক তোমরা আনসার করলেও পারো, না করলেও তোমরা পারবে। তবে এই অঙ্কগুলো আনসার করে আমাদের নম্বর পাওয়া যায় খুবই বেশি, কারণ অঙ্কদের নম্বর কাটা হয় না। তাহলে যাই হোক, আমরা এই ক্লাসগুলি তোমাদের করেছি, তোমরা এই জিনিসগুলি সম্পর্কে পড়ার পরে তোমরা সমস্যা হলে আমার সাথে কথা বলবে। আর MCQ কোশ্চেন, এখানে যে প্রশ্নগুলি, যে বচন, আমরা কত ক্লাসে তোমাদের ক্লাস নিয়েছিলাম, বচন, বাক্য, যুক্তিবাক্য, এগুলি সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছিলাম। এই জিনিসগুলো আমাদের একটু সরল পদ, এই জিনিসগুলি একটু তোমরা বাসায় তোমরা পড়তে পারবে। তোমাদের এগুলি আমি তোমাদের সম্ভাব্য কিছু সাজেশনও দিয়ে দেবো। আমরা কিছু ক্লাসটা একটু সামনের দিক এগিয়ে নিই। ক্লাসগুলো যখন এগিয়ে নিব,
ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে সাজেশন দেবো। তোমরা বইগুলি পড়বে, আমাদের ক্লাসগুলো ফলো করবে। যেখানে যুক্তি কী, সিদ্ধান্ত কী, আশ্রবাক্য কী, এই বিষয়গুলো আমাদের বেশি বেশি একটু জানা দরকার। আমরা যেমন বলেছি যে যুক্তিবিদ্যার 4টি পদ আছে, AEIO। এই AEIO দ্বারা পুরো যুক্তিবিদ্যা, স্বাভাবিক যুক্তিবিদ্যা সব কিছুই এই বাক্য দ্বারা আমাদের প্রতিটি চ্যাপ্টার আছে। তাহলে যে AEIO যদি এই 4টা বাক্য সম্পর্কে তোমাদের ধারণা থাকে, অর্থাৎ কখন এ বলবো, কখন ই বলবো, কখন আই বলবো, কখন ও বলবো, এগুলো আমি গত ক্লাসে তোমাদের বিস্তারিতভাবে তোমাদের ক্লাস নিয়েছি। তোমরা এই ক্লাসগুলো আশা করি তোমাদের ক্লাসগুলি তোমরা পেয়েছো, ভালো লাগছে। তো এই ক্লাসগুলি যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আর যুক্তিবিদ্যার সংজ্ঞাও দিয়েছিলাম। যুক্তিবিদ্যার সংজ্ঞাটা কী, এটা কে দিয়েছেন যুক্তিবিদ্যা, তোমাদের বলেছিলাম যে যুক্তিবিদ্যা একটি গ্রহণযোগ্য বা উল্লেখযোগ্য সংজ্ঞা কে দেন, কোন যুক্তিবিদ বা কোন দার্শনিক যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য বা উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন। আমি উত্তর বলে দিয়েছিলাম যে যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য বা উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন যুক্তিবিদ জে.এস. মিল যুক্তিবিদ্যার সন্তোষজনক বা উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তো এইগুলি আমাদের তোমরা বইটি পড়তে হবে, তোমরা মেইন বই পড়বে, মেইন বই পড়ে আর আমি ক্লাসে মেইন বই পড়ে রিডিং পড়বে, মেইন বইটা রিডিং পড়বে, পড়ে ওখান থেকে কী কী সমস্যা আছে সেটা আমাকে ফোনে বলবে। আমি ক্লাস করব, আমার সাথে আফসার ম্যাডাম আছে, আফসার ম্যাডাম করে দেবেন, কোনো সমস্যা হবে না। আমরা এখন উল্লেখযোগ্য যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় সাধারণত আসে এই কোশ্চেনগুলো আমি তোমাদের ক্লাস নিব, ক্লাস নিয়ে তোমাদের এইগুলি ক্লাস শেষ করে দেবো। তারপর এখানে তোমার এই যে কার্যকরণ, আমরা গত ক্লাসে একটি কথা তোমাদেরকে বলেছিলাম যে কার্যকরণ নিয়ম, আমরা পৃথিবীতে যে কোনো ঘটনা ঘটলে সেখানে একটি কার্যকরণ সম্পর্ক থাকবে, একটি কারণ থাকবে, কারণ ছাড়া কখনো কার্য ঘটতে পারে না। এটা একটা উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম, একটি যখন খুন হয়, মার্ডার হয়, এই খুন মার্ডারের আগে পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা সবসময় কারণটা আগে, কার্যটা পরে। এই কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক সেটা হলো কার্যকরণ সম্পর্ক। একটি স্টুডেন্ট যখন পরীক্ষায় ফেল করাটা হলো কার্য, আর ফেল করার পিছনে যে কারণ সেটা হলো সে পড়ালেখা না করা। তাহলে পৃথিবীতে যতগুলোই ঘটনা ঘটুক না কেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এই কারণ এবং কারণের এইসব কারণের সহযোগিতা একটি কার্য সংগঠিত, একেই বলা হয় কার্যকারণ সম্পর্ক। তাহলে আমরা দেখলাম কার্যকারণ নিয়ম কি, অর্থাৎ প্রতিটি ঘটনারই একটি কারণ আছে, প্রতিটি ঘটনারই একটি কারণ, কোনো না কোনো কারণ থাকবে। কারণ ছাড়া পৃথিবীতে কোনো কার্যকরণ নিয়ম ঘটনা ঘটে না। কোনো কার্যকরণ নিয়মের ব্যত্যয় ঘটলে সেখানে কোনো ঘটনা ঘটতে পারে না। তাহলে আমরা আর এই যে কারণ অবশ্যই একটা নিয়ম মেনে চলে। কারণ আমরা আমাদের একটা পরীক্ষা আসছিল, কারণ কি মেনে চলে, কারণ সবসময় নিয়ম মেনে চলে। প্রতিটি কারণ একটি নিয়মের, দেখো প্রতিটি যে সমুদ্রে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটার পিছনে কোনো না কোনো কারণ আছে। সেটা হলো কি মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম। এই নিয়মের মাধ্যমে সমুদ্রে জোয়ার ভাটা হয়। অর্থাৎ প্রতিটি ঘটনার পিছনে যে দিন রাত্রি হওয়ার পিছনে একটি কারণ দায়ী, একটা নিয়ম মেনে, সেটা হলো কি আর্নিং গতি। পৃথিবীর সব ঘটনাই একটা নিয়ম মেনে, দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে কারণটা সবসময় নিয়ম মেনে চলে। যাই হোক, আমরা এই জিনিসগুলো গত ক্লাসে আমরা তোমাদের ক্লাস নিয়েছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমরা এই ক্লাসগুলি দেখেছো। তোমরা এখন দর্শনে এই যে 3-4টি আমি মোটামুটি এই ক্লাসগুলি নিলাম, এই ক্লাসগুলি ভালো মতো তোমরা দেখবে, ফলো করবে, তোমরা মেইন বইটা পড়বে। তোমাদের এখানে এমসিকিউ থাকে, এমসিকিউ পড়বে, আর ব্রড কোয়েশ্চেনগুলো আমি তোমাদের ক্লাস নিয়ে দিব, ক্লাস করব। ক্লাসের সাথে সাথে তোমরা এগুলো রেসপন্স করবে, তোমরা ফিডব্যাক দিবে। ফিডব্যাক না হলে আমি তোমায় জানতে পারবো না, বুঝতে পারবো না যে তোমাদের কি সমস্যা বা কেমন হলো না হলো, তোমরা ক্লাস সম্পর্কে কেমন তোমাদের ধারণা হলো সেটা আমাকে একটু জানাবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমরা প্রতিনিয়ত আমরা ক্লাস করব। আমি আছি, আমাদের আফসানা ম্যাডাম আছে, দুইজনেই তোমাদের দর্শনে একদম সকল প্রত্যেক বর্ষের প্রথম বর্ষ, দ্বিতীয়, তৃতীয় বর্ষের প্রত্যেক বর্ষে আমরা টাইম টু টাইম প্রত্যেক সপ্তাহে আমরা ক্লাস করব। তোমরা ক্লাসগুলি প্রত্যেক দেখবে, বই কিনবে, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে কথা বলবে।
তো আশা করি তোমরা সবাই ভালো আছো, প্রত্যেক বিষয়ের ক্লাস করছো, প্রতিনিধি ক্লাসগুলো করবে। তো আমি তোমাদের স্যারদের সাথে অবশ্যই কথা বলবে। ঠিক আছে, আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।